বাংলাদেশের সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন? তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে নিয়ে ছিনিমিনি খেলা, এমন কোনো ঘটনা কি ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। আর যদি ঘটে না থাকে, অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? সেটাকে কি সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মব জাস্টিস বলবেন? সেনাবাহিনীর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করার সাহস কি সাধারণ জনগণের আছে? কাদের রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা? কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে, যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে, সব কিছুকে বিতর্কিত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? এমন গুঞ্জন ছড়িয়ে অনেকে নিউজ করছেন এই বিষয় নিয়ে। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রদ্রোহিতা নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা? কাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন? এই ধৃষ্টতা কি সাধারণ কোনো মানুষের রয়েছে? সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে, সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে, তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে? তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেয়া হবে, নাকি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেছেন। তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহিতার শামিল, সেটা বলেও তার কিছু হচ্ছে না। সমন্বয়ক মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে। তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাহিন বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপলস রিপাবলিক, ক্যান্টনমেন্ট থেকে কোনো থিওরি আসবে না, ক্যান্টনমেন্টের কোনো থিওরি মানা হবে না। এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে, সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না। সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন, যেসব কথা বলেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন? সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে গত 25 ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে, পিলখানা হত্যাকাণ্ডের বর্ষপূর্তি অনুষ্ঠান, বেশ কয়েক বছর হলো, 2009 সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর 25 ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে। সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন। মব জাস্টিস নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ, এটা আর হতে পারে না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ এই মব সন্ত্রাস।
সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন, তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী ধর্তব্যের মধ্যে নেবে না? সেই মন্তব্যটা কি অপরাধের পর্যায়ে পড়বে না? সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ, সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ। দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য, বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ দেওয়া, তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই তাকে সমন্বয়ক বলা যাবে কি না সেই প্রশ্নও কিন্তু এসে যায়। কারণ আগেই বলছিলাম, সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই, সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই। যে যেখানেই থাকুক, সমন্বয়ক এই শব্দটা, এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয়, তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ? সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলেই চারিদিকে আলোচনা চলছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেনাবাহিনী চুপ, সরকার নিশ্চুপ। এই নিশ্চুপ থাকা, সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি? একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করত এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো, তাকে গ্রেপ্তার করতে কি এতটুকু সময় নিত সরকার? এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। তার মানে কি সমন্বয়করা, ছাত্র সমন্বয়করা, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে? এটা তো হতে পারে না, কারণ এটাই তো একটা বৈষম্য। যে বৈষম্যহীনতার লড়াই, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম, যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম, সেই লড়াইকারীরাই যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে, এই ধরনের বাজে মন্তব্য করে, বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয়, তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে? সেটা একটা বড় প্রশ্ন। সমন্বয়কদের নিয়ে নানা রকমের সমালোচনা গত 7 মাসে আমরা শুনেছি। নানা রকমের চাঁদাবাজি, জবরদখল, একে থ্রেড দেয়া, ওকে থ্রেড দেয়া, টেলিভিশন চ্যানেলে গিয়ে থ্রেড দেয়া, এরকম নানা কথা আমরা শুনেছি। সর্বশেষ গতকালকে যেটা ঘটেছে, নতুন টেলিভিশন চ্যানেল এখনের একটি লাইভ সম্প্রচার হচ্ছিল। লাইভ সম্প্রচার শেষ হয়েছে তখন সেখানে নিউজ রুমে থাকা একজন সাংবাদিক সমন্বয়কদের নিয়ে একটা বাজে মন্তব্য করেন। সেটিও ভুলক্রমে লাইভে চলে যায়, কিন্তু সেটা লাইভে যাওয়ার কথা ছিল না। এটা টেকনিক্যাল ত্রুটি। অফ দ্য রেকর্ডে কে কি মন্তব্য করলো সেটা যদি ধর্তব্যের মধ্যে আনা যায়, সেই অফ দ্য রেকর্ডের মন্তব্যের জের ধরে সেই সাংবাদিকের চাকরি খেয়ে ফেলা হয়েছে। এবং এই সমালোচনাও হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি থেকে এখন টিভিকে প্রেশারাইজ করা হয়েছে যেন তার চাকরি খেয়ে ফেলা হয়। তারপরে তার চাকরি খেয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে অবশ্য আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন যে বিরুদ্ধ মতও থাকবে, বিরুদ্ধ মত থাকার জন্যই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বিরুদ্ধ মত থাক এবং এই সাংবাদিকের চাকরি ফেরত দেওয়া হোক। অনেকটা হিরোইটিক একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসে তিনি হিরো হয়ে যাবেন, এরকম একটা ব্যাপারও থাকতে পারে। এবং এটা যদি সত্যিই তার মনের কথা হয় যে বিরুদ্ধ মত থাকবে, তাদের সমালোচনা করা যাবে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলোর তাদের স্বার্থেই, তাদের ভালোর জন্যই আরও বেশি সোচ্চার হওয়া উচিত। তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত। যে সমালোচনাটা চতুর্দিকে চলছে,
সম্প্রতি ববি হাজ্জাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন যে এই ছাত্র সমন্বয়ক কিংবা ওই জাতীয় নাগরিক পার্টি এদের নিয়ে গণমাধ্যম কোনো খবর করে না, কোনো লেখালেখি করে না, ভয়ে করে না। কিসের ভয়? ভয় কেন থাকবে? বৈষম্যহীন এই সমাজে ভয় তো থাকার কথা নয়। সবাইকে নিয়ে সমানভাবে বলা যাবে। গণমাধ্যম বিএনপিকে নিয়ে এত সমালোচনা করছে, বিএনপির কে কোথায় চাঁদাবাজি করছে, এটা করছে, ওটা করছে। বিএনপি অবশ্য সেগুলোর প্রমাণ পাওয়ার সাথে সাথে সেই সকল কর্মী নেতাদের বহিষ্কার করছে, যেটা একটা অনন্য নজির। সেটারও প্রশংসা হচ্ছে সারা দেশে। কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির এদের নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না, এদের আয়ের উৎস নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না, লেখালেখি হচ্ছে না। যেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, আমার মনে হয় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাদের আরও স্পষ্টভাবে অবস্থান নেওয়া উচিত যে তাদের ভুল ত্রুটিগুলো গণমাধ্যম যেন ধরিয়ে দেয়। তাতেই গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং বৈষম্যহীন সমাজ, যে সমাজের আমরা স্বপ্ন দেখছি, সেই সমাজটা আমরা খুঁজে পাব। অন্যকে যখন আমরা ফ্যাসিস্ট বলবো, তখন আমাদের সঠিক গণতান্ত্রিক পথে এগোতে হবে, নতুবা ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করে কেউ বলার সুযোগ খুঁজবেই আগেই তো ভালো ছিলাম। সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে অধ্যত্বপূর্ণ মন্তব্য করা হলো, সেই মন্তব্যের জের ধরে এই সমন্বয়কের শাস্তির দাবি আমার মনে হয় নাগরিক পার্টি থেকেই তোলা উচিত। তাতে করে তাদের ইমেজ আরও বহুগুণ বাড়বে। দর্শক, আপনার কি মনে হয়, সেনাপ্রধান নিয়ে এরকম মন্তব্য কি সাধারণ মানুষ আপনি করলে তিনি বহাল তবিয়তে থাকতে পারতেন গ্রেপ্তার না হয়ে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন। 300 আসনে এমপি বানানোর বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আরেকটি জোট করার জন্য মাঠে নেমেছে একটি গ্রুপ। এই গ্রুপের নাম বিক্রি করার ক্ষেত্রে কেউ এই ভদ্রলোকের নামটি উচ্চারণ করছেন। তিনি হচ্ছেন চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সাহেব। এই চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর সাথে বাংলাদেশের পুঁথিযশা বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবদের নামও তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে চলেছেন। তারা বলে বেড়াচ্ছেন যে আমাদের সাথে প্রায় 600-র অধিক পীর সাহেব, আমাদের সাথে প্রায় বিভিন্ন মহলের মানুষ, তারা সম্পৃক্ত এবং আমাদের এই আন্দোলনটা হচ্ছে সকল নির্যাতিত মানুষদেরকে সাথে নিয়ে বিভিন্ন দল থেকে যারা পদবঞ্চিত হয়েছে, যেমন জামাতের রোকন ছিল, এখন কোনো ভ্যালু নেই, তার কোনো মূল্যায়ন নেই কিংবা বহিষ্কার হয়েছে, কিংবা বিএনপির ভালো কোনো পদে ছিল, এখন কোনো কাজে আসছে না। এভাবে করে ডানপন্থী মানুষদের মধ্যে, কওমি ভিত্তিক মানুষদের মধ্যে, আলেমদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়ে একটি গ্রুপ তৈরি করে বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্টের জন্য একটি গ্রুপ মাঠে নেমেছে। এই গ্রুপে আমি যাদের বিভিন্ন তথ্য ইতিমধ্যে আমার সামনে উপস্থিত হয়েছে, জানতে পেরেছি, তাদেরকে আমি কখনোই মনে করিনি যে বাংলাদেশের গত 16 বছরে কোনোদিন বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে থেকে হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করে কোনো জায়গায় কোনো অবস্থান ক্লিয়ার করেছেন এমন মানুষদেরকে আমি দেখিনি। আমরা দেখিনি তাদেরকে জেল, জুলুম, হত্যা, নির্যাতনের শিকার হয়ে তাদের কোনো আলাদা কোনো আদর্শ জাতির কাছে প্রচারিত হয়েছে। আমরা দেখিনি দলগতভাবে সমাজের জন্য বড় কোনো অবদান হিসেবে তারা ইতিমধ্যে রেখেছে, এমন কোনো নিশ্চয়তা আমরা তাদের মাধ্যমে দেখিনি। তো হঠাৎ করে এরা কারা, যারা এই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সাহেবেরও নাম বিক্রি করছে এবং বাংলাদেশের পুঁথিযশা বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবদের নামও বিক্রি করছে। যদিও আমি সকল পীর মাশায়েখদের সম্পর্কে অবগত, আমার কাছে ধারণায় মনে হয়েছে এটা একটি মিথ্যাচার, সে কারণে আমি তাদের কোনো দরবার শরীফের নাম উল্লেখ করছি না। কিন্তু আমি স্পষ্ট হয়েছি এটা একটি গভীর ষড়যন্ত্র, এটা একটি চক্রান্ত, এটা একটি না বুঝে ধর্মপ্রাণ মানুষদেরকে, বাংলাদেশের মানুষদেরকে বিভাজন করার জন্য একটি পায়তারা শুরু হয়েছে। কেন তারা এই কাজটি করছেন, কি কারণে করছেন এবং এই ব্যক্তিরা যে বিতর্কিত তার কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি।
আপনারা জানেন যে বাংলাদেশে আমরা কম বেশি বিএনপি, জামাত, চরমোনাই, এর বাহিরে ছোট বড় রাজনৈতিক দল রয়েছে, এদেরকে নিয়েই আমরা পথ চলতে চাই। এরা আমাদের সাথে আছে। আবার নতুন রাজনৈতিক একটি দল গঠন হয়েছে 24-এর বিপ্লবের চেতনায়, তাদেরকে নিয়ে আমরা যে যেখানে খুশি তাকে ভোট দেব, কিংবা তাদেরকে নিয়েই পথ চলবো, যাদের সংগ্রামী জীবন আমার সামনে উপস্থাপিত হয়েছে। আমরা ঘুজুর গাজুর করে পিছনের দিক দিয়ে, সামনের দিক দিয়ে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, বিভিন্ন জায়গায় মসজিদের বারান্দায় বসে আলোচনা, এই রাজনীতিতে তো ঘুসঘুস করে কোনো আন্দোলন আলোচনা নাই। এখানে তো স্পষ্ট হতে হবে আপনি কে, আপনার কন্ট্রিবিউশন কি। জাতি সেটা জানতে চায়, আপনাকে আমরা জানতে চাই স্পষ্ট করে। কিন্তু বাংলাদেশে বেশ 1-1.5 মাস আগ থেকেই একটি প্রচলন রয়েছে যে একটি 300 আসনে বিভিন্ন জনকে এমপি বানিয়ে দিবে, সেখানে প্রয়োজনে কওমি ভিত্তিক আলেমদেরকে কিছু সিট দেওয়া হবে, পীর মাশায়েখদের কিছু সিট দেওয়া হবে, সাধারণ বঞ্চিত কিছু মানুষদের সিট দেওয়া হবে, অন্যরা তাদেরকে এমপি বানিয়ে দেবে। কত বড় পাওয়ার! যাদের বাংলাদেশে 2 জন মানুষ নাই, যাদের সাথে ব্যক্তিগতভাবে জনগণের কোনো সম্পর্ক নাই, যাদের জুলাই বিপ্লবের আন্দোলনে কোনো অবদান নাই, যাদের 16 বছরের নির্যাতনের ইতিহাস যাদের গায়ে একটু নাই, সেই ব্যক্তিরা আপনার 300 আসনে এমপি বানিয়ে দিবে। আর আপনি বিশ্বাস করে করে তার খপ্পরে পড়বেন, আপনি শুনবেন। এই শোনার যে সময়টা, এটাও আমি মনে করি একটা ব্যর্থতা এবং আপনার সময় লস করা। কারণ যেটা জানেন যে এটা পাকবে না, এই কাঁঠাল পাকবেই না, এই কাঁঠাল সম্পর্কে শোনারই তো আমার দরকার নাই। আপনাকে কয়েকটা উদাহরণ বললে আপনাদের খুব মনে হবে। ফর এক্সাম্পল, এই যে চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সাহেব, বিখ্যাত একজন ব্যক্তিত্ব, কিন্তু হঠাৎ করে বিএনপির, মনে আছে আপনাদের 28 অক্টোবরের সম্ভবত সেই সময়ে বিএনপির অফিসে আপনার আমাদের সাদেক হোসেন চৌধুরী সাহেবের যে ছেলে রয়েছে, ঢাকার জনতার মেয়র নামে খ্যাত, তার সাথে হঠাৎ একটা ছবি সহ বেশ ভাইরাল বক্তব্য বাংলাদেশের জনগণ বিভিন্ন জায়গায় তাদের মন্তব্য বক্তব্য দেখেছে। তার সাথে একটা ছবি ছিল, সে হঠাৎ করে বিদেশ থেকে এসেছে, কি জানি আমেরিকার নাম করে, সেখান থেকে তাদের বিশেষ প্রতিনিধি হিসাবে, ডোনাল্ড ট্রাম্পের লোক হিসাবে লোকটা এসেছে। লোকটা নাকি আবার বংশগতভাবে বাংলাদেশি, এসেছে কি বিএনপির বিশাল কি জানি গোপন উপকার করবে। মনে আছে তখন শেখ হাসিনা কি ডলারটা দিয়েছিল তাদেরকে, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই সাবেক সেনাপ্রধান হাসান সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করেছে, তারপরে সেই ভদ্রলোককে গ্রেপ্তার করেছে, এবং সে নিয়ে লম্বা ইতিহাস আমরা জানি। সম্ভবত 31 অক্টোবর 2023 সালে এই কর্মকাণ্ডটি ঘটেছিল। তো কেন তিনি বিএনপি অফিসে তখন আসবেন? আমার প্রশ্ন তখনও ছিল যে এগুলো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ বিএনপির একটি বড় আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিতর্কিত ব্যক্তিদেরকে সেখানে পাঠিয়ে দিয়ে, যাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই, বিএনপির কোনো কর্মপদ্ধতিতে নাই, তারা সেখানে কোনো অফিসিয়ালি মেম্বার না, কিচ্ছু না, হঠাৎ করে আন্দোলন চলা অবস্থায় বিতর্কিত ব্যক্তিদেরকে ট্রাম্পের নাম চালিয়ে কেন বিএনপি অফিসে আনা হলো, সেটা একটা ষড়যন্ত্র ছিল। এই একই ব্যক্তির দিয়ে আজকের আবার বিভিন্ন জায়গায় পীর মাশায়েখদের তালিকা করছে, বলছে বাংলাদেশের 600 পীর আছে। কয়শো পীর আছে? পীরের গোষ্ঠীর সন্তান আমি জানি যে পীর কারে বলে, কয়জন হকপন্থী পীর আছে, কোন পীরের কি মুজেজা আছে, কারামতি আছে, আমার চাইতে বেশি এই অনলাইন জগতে আর কেউ জানেন না। তো বাংলাদেশে মিথ্যাচার কেন করছেন? আলেমদেরকে শুধু শুধু বিভাজন কেন করছেন? আলেমদেরকে শুধু শুধু মানুষের কাছে কালার কেন করছেন? আপনারা যে উদ্যোগ নিয়ে যেই ব্যক্তিরা কয়েকজন আলেম মিলে এখানে আছেন, যে কয়েকজন আলেমের পিকচার আমি জানি, আমি তাদেরকে হাইলাইট করতে চাই না, এই ব্যক্তিবর্গ মিলেমিশে বাংলাদেশের যখনই দেখেছে জামাত, চরমোনাই, ইসলামপন্থী অন্য রাজনৈতিক দল, হেফাজত একত্রিত হতে পারে, শরীরের মধ্যে তাদের জ্বালাপালা শুরু হয়ে গিয়েছে এটাকে ভাঙার জন্য। আবার অনেকের জ্বালাপালা হতে পারে বিএনপি বৃহত্তর একটি শক্তি, এই শক্তিটাকেও নস্যাৎ করা যায়, তাই তৃতীয় আর একটা কিছু আবিষ্কার করা যায় কিনা, সে কারণে তাদেরকেও ভেঙে চুরে চুরমার করার জন্য এই লোকগুলো মাঠে নেমেছে। আমরা বাংলাদেশের পরিচিত রাজনৈতিক দলের বাহিরে আমরা কোনো মানুষকে বিশ্বাস করতে চাই না। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন,
তারপরে নতুন যে ছাত্রদের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ, বিভিন্ন নামে বেনামে এই দেশের সংগঠন রয়েছে, বিশেষ করে যাদের নাম আমি বললাম। জনগণ তাদের মধ্য থেকে বাছাই করে যাকে খুশি তাকে ভোট দেবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পরিচয় নাই, নাম সর্বস্ব কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে কোনো পরিকল্পনা দেখাইয়া বলে এই প্যাটার্নটে আমরা একটা পরিকল্পনা করব, মনে রাখবেন পৃথিবী উল্টে যেতে পারে, কেয়ামত হয়ে যেতে পারে, এই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না। এগুলো হচ্ছে রয়ের মাস্টার প্ল্যানের একটা অংশ, বিদেশিদের একটা অংশ। তাদের পরিকল্পনার ভিত্তিতে এরকম করে করে এমন একটা কিছু করে দেয় যাতে বৃহত্তর ঐক্য সংগঠিত হতে না পারে। আমি বাংলাদেশের বিএনপির জাতীয় বড় ধরনের ঐক্য হয়ে কোনো একটি জোট হলে আমি সেটার পক্ষে। আমি জামাতের নিয়ন্ত্রিত ইসলামী মূল্যবোধের শক্তিগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দল কার্যক্রম করলে আমি সেটার পক্ষে। আমি এর বাইরে অন্যান্য ছাত্রদেরকে অন্তত 24-এ তারা আন্দোলন করেছে, বিপ্লব করেছে, আমি তাদের পক্ষে। গণ অধিকার পরিষদ 18 সাল থেকে রাজপথে আন্দোলন করেছে, সেখানে মানুষের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাজপথের বিভিন্ন আন্দোলনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারপিট খেয়েছে। বিপি নূরের পক্ষে, আমি পক্ষে। তারা যদি যে কোনো জায়গায় আহ্বান করে, আমি সেই আহ্বানে আপনি সাড়া দিয়ে তাদের সাথে জোট করে নির্বাচন করেন। জনগণ আপনাকে পছন্দ করলে আলহামদুলিল্লাহ, না করলে নাই। কিন্তু জনগণ আপনাকে চেনে না, জনগণ আপনাকে জানে না, আপনার রাষ্ট্রের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই, দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই, আপনাকে আমি বিশ্বাস কি কারণে করব? এবং যেই মানুষগুলো এই মানুষগুলোর ফান্দে পড়া শুরু করেছে, এই মানুষগুলো গত 16 বছর পর্যন্ত কোনোদিন আমাদের এই আন্দোলন সংগ্রামে ছিল না, না অনলাইনে না অফলাইনে। তাহলে তারা কারা? যারা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগগুলো ভিন্ন চেহারা দিয়ে বিভিন্ন মানুষদেরকে দিয়ে ভারত একটি মহাপরিকল্পনা নিয়ে এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির বড় যে ঐক্য, জামাতের নেতৃত্বে, চরমনায়ের নেতৃত্বে, অন্যদের নেতৃত্বে, সেটাকে ভাঙার জন্য এই পরিকল্পনা হাতে নিয়েছে। অথবা বিএনপি সহ তাদেরকে একেবারে সারা বাংলাদেশের কাছে একেবারে দুর্বল উপস্থাপিত করার জন্য, তাদেরকে ভাঙার জন্য এই ষড়যন্ত্রে মাঠে নেমেছে। কিন্তু আমরা এই ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিব না। মন চাইলে বিএনপির ভোট দেন, নাইলে জামাত সহ ইসলামী যে জোট আছে তাদেরকে ভোট দেন, না হয় অন্য কাউকে ভোট দেন। কোনো অবস্থাতেই বাংলাদেশে আপনার আমার এর বাহিরে তৃতীয় কোনো শক্তির কাছে মাথা নত করা, কিংবা যারা গোপনে গাপনে গুজুর গুজুর করে এ কোণা থেকে ও কোণা থেকে কথা বলে আপনাকে বিভাজন সৃষ্টি করছে, তাদের ব্যাপারে সচ্চয় এবং আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে, তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, সোচ্চার হতে হবে। আমি এই কথাগুলো এখনো খুব ভদ্রভাবে লাহানের সাথে বলছি। আমি স্পষ্ট করে বলছি, আমার শরীরে রক্ত থাকতে কোন দুষ্কৃতিকারী রয়ের এজেন্টদেরকে বাস্তবায়ন হতে আমি ডক্টর ফয়জুল বাংলাদেশে দেব না, ইনশাআল্লাহ। অতএব যারা যারা গুজুর গুজুর করে, এই ষড়যন্ত্র করে, আলেমদের নাম বিক্রি করে, পীর সাহেবদের নাম বিক্রি করে ইসলামী মূল্যবোধের শক্তিকে কিংবা বিএনপি সহ জাতীয় মোত্তাবাদী মূল্যবোধের শক্তিকে দুর্বল করার জন্য তৃতীয় আরেকটি ষড়যন্ত্রে মাঠে নেমেছেন, আপনাদের মুখোশ উন্মোচন আমি করব। সাবধান হয়ে যান। বাংলাদেশের কোনো মানুষ এদের সাথে সম্পর্ক করবেন না, যোগাযোগ রাখবেন না, ফাঁদে পাড়া দিবেন, ধ্বংস হবেন। যেভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য সেই 28 অক্টোবরের আগে এই ব্যক্তিরা মাঠে নেমেছিল। এখান থেকেই শিখতে হবে। রাজনীতি পথ পরিক্রমা করে তারপরে উঠতে হয়। হঠাৎ করে সুলতান হলে সেটাকে রাজনীতি বলে না। হঠাৎ করে পাওয়ার পলিটিক্সে ঢুকে গেলেন, সহ্য করতে পারবেন না। ধীরে ধীরে পথ অতিক্রম করতে হবে। আমাকে আজকে আপনি চিনছেন না, দীর্ঘ 16 বছরের কথা বলার কারণে আপনি চিনছেন। আপনার আস্থাটা দিন দিন তৈরি হয়েছে। একদিনে আমি তৈরি হলে আপনার কাছে গ্রহণযোগ্য কোনোদিন থাকতে পারবো না। অতএব এই নতুন ষড়যন্ত্রবাজদের ব্যাপারে যদি কেউ আপনাদের কাছে দাওয়াত দিতে আসে, প্রথমেই তাকে জিজ্ঞেস করবেন, তুমি কে? হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন? তুমি কি করেছো আমার দেশের জন্য? তোমার অবদান কি? তুমি কি কারণে কার কথায় নেমেছো? আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে মহা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যে কোনো মূল্যে অস্থিতিশীল পরিস্থিতি রাখবে, স্থিতিশীল থাকতে পারবে না। এদেশে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ বেস্ট, আওয়ামী লীগই ভালো,
শেখ হাসিনাই ভালো ছিল, এই পরিকল্পনার জন্য কিছু মানুষদেরকে মাঠে নামানো হয়েছে। যখন এদেশের ইসলামপন্থী মানুষরা একটু ঐক্যবদ্ধভাবে সামনে যাচ্ছে, কিংবা রাজনীতিতে পরিবর্তন এসেছে, বিএনপি তাদের রাজনৈতিক জায়গায় দলের মধ্যে সংস্কার করছে, যারা চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত বহিষ্কার করছে, একটা ভালো পরিবেশ বিরাজ করা শুরু হয়েছে, তখনই এই অনৈক্যের বীজ বপন করার জন্য কাউকে না কাউকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়ে দিয়েছে। এবং তারা কিছুটা সফল হওয়ার যার প্রান্তে যাচ্ছে এই বলে যে মানুষদেরকে লোভ দিয়ে টাকা পয়সা পিছনে ইনভেস্ট করে গায়েবে বিভিন্ন জায়গায় তারা সেই ধরনের ষড়যন্ত্র করছে। উদ্দেশ্য একটাই, শক্তিশালী আপনাকে হতে দিবে না। আমি স্পষ্ট করে বলি, আপনার কাছে কোরআন এবং হাদিস যখন নিয়ে আসা হয়, আপনি যখন মূর্খ থাকেন, পড়তে জানেন না, নিশ্চয়ই আপনার কোনো একজন শিক্ষকের প্রয়োজন হয়। বাংলাদেশের রাজনীতিতেও আপনার শিক্ষকের প্রয়োজন। আপনি বিএনপি করেন, খালেদা জিয়ার মন্তব্যের বাহিরে যাবেন না। আপনি জামাত ইসলাম করেন, জামাতের আমিরের কথা বোঝার চেষ্টা করুন। চরমনাই করেন, চরমনের কথায় চলুন। অন্য ছাত্রদের দল করেন, ছাত্রদের কথায় চলুন। হঠাৎ করে কর্নার থেকে কেউ একজন এসে নতুন কোনো দাওয়াত দিতে আসলেই বুঝতে হবে কিছু না কিছু ডিস্টার্ব এখানে আছে। অতএব সতর্কতা অবলম্বন করুন, সবাই সবার জায়গা থেকে সতর্ক হন। এবং আমি অবশ্যই প্রত্যেকের, আমি যদি আমার এই ভিডিওর পরেও দেখি এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কেউ না কেউ মাঠে খেলছে, আমি প্রত্যেকের নাম, ছবি এবং যাদের নাম ব্যবহার করে কথা বলছে, আমি তাদের সাথে ফোনে কনফার্ম করব যে আপনি কি এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা। আপনাকে কি তারা আপনার নাম বিক্রি করছে, আপনার দরবারের নাম বিক্রি করছে, আপনি কি তার সাথে আছেন কিনা, আমি জেনে তারপরে তাদের মুখও সম্মোচন করব। কারণ এই দেশের সকল পীর, মাশায়েখ, আলেম ওলামা, ইসলামপন্থী নাগরিকরা ভোট দিলে হয় ধানের শীষে দেবে, নয় দাঁড়িপাল্লায় দেবে, নয় ইসলামী আন্দোলনকে দেবে, নয় অন্য আর একটা পার্টিকে দেবে। কিন্তু কোনো ওই ভিতর থেকে হঠাৎ করে গজে ওঠা একেবারে 300 আসনে তালিকা করে করে এমপি বানিয়ে দেব, কালকে অমুকরে বানাবে, পরশু অমুকরে বানাবে। আপনি কে? আপনি কোত্থেকে এসেছেন? আপনার পরিচয় কি? এই মিথ্যাচারে আপনি ডুববেন না। ডুববেন তো আপনি আপনার দরবার, আপনি আপনার প্রতিষ্ঠান, আপনি আপনার কার্যক্রম, আপনি আপনার দল, আপনি আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করবেন। কারণ এরা বাংলাদেশের কোনো গুড বুকের পিপল নয়। অতএব সাবধান হয়ে যান। বাংলার নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখনই আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা আমাদের পরিচিত যাদের রাজনীতির ইতিহাস আছে তাদের সাথে থেকেই, তাদেরকে সাথে নিয়েই। সালামু আলাইকুম। রাজনীতির আকাশে একটা গুমট ভাব ধরেছে। এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে, গেল 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, সাধারণ জনতা, যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিল, প্রত্যেকে একটা আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অন্তত এমন কিছু কাজ করবে যেন বাংলাদেশকে আর কখনোই পেছনে যেতে না হয়, দুর্নীতি না থাকে, লুটপাট না থাকে, আইনের যেই শাসন সেটা যেন প্রতিষ্ঠিত হয়। ইভেন যেহেতু তিনি একজন নোবেল লরিয়েট, ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পরিচিতি আছে, সেগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি, মানে টোটাল দেশটাকেই তিনি ভিন্ন একটা রূপে গড়ে তুলবেন। সময়ের পরিক্রমায় প্রধান যে স্টেক হোল্ডার আছে এই আন্দোলনের, জামাত বলেন, বিএনপি বলেন, আরও যে ছোটখাটো শক্তিগুলো আছে, ইভেন খোদ জাতীয় নাগরিক পার্টি, যারা এই সরকারের নিয়োগকর্তা হিসেবেই ডক্টর ইউনূস একসময় বলতেন, আজকে প্রতিটি দল থেকেই একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে। প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক স্বার্থ তারা এখানে ফোকাস করছে। আর এর ফলে হচ্ছে কি, নানানভাবে সরকার ঝামেলার মধ্যে পড়ছে। আর বিভিন্ন সময়ে আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ে, তারপর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আমরা দেখছি সংগঠিত হচ্ছে। পুলিশের নানান বাধা, ব্যারিকেড, বিপত্তি এগুলোকে সরিয়েও মানুষ ডক্টর ইউনূসের বাসভবনের দিকে মানে প্রবেশের চেষ্টা চালায়। আর তখন পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ইভেন সচিবালয়েও একবার আমরা দেখলাম যে দৌড় দিয়ে একটা গ্রুপ ঢুকে গেল, সেখানে ছাত্ররা আবার এসে এখানে পরিস্থিতি শান্ত করতে হলো। এই টোটাল পরিস্থিতিকে শান্ত করার জন্য বা এমন ঘটনাগুলোর যেন
পুনরাবৃত্তি না ঘটে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোনো দুর্বার আন্দোলন অথবা বড় কোনো একটা ঘটনা ঘটতে পারে কিনা। কথিত আছে যে শেখ হাসিনার একটা ভীতি ছিল সেনাবাহিনী নিয়ে অলওয়েজ। তো দিন শেষে তিনার যে পতনের একটা প্রধান মূল কারণ হচ্ছে সেনাবাহিনী তার একদম শেষ মুহূর্তে জনগণের পক্ষে তারা অবস্থান নিয়ে বসছিলেন, যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। ফাইনালি কেউ কেউ কানেক্ট করার ট্রাই করছেন যে সেনাবাহিনীর মাধ্যমে তার পতন হয়েছে। তো এই মুহূর্তে ডক্টর ইউনূসের আসলে কিসের ভয়? কিন্তু আমাদের সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান এই মুহূর্তে ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি যিনি কমিশনার আছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, প্রজ্ঞাপন জারি করেছেন। এতে বলা হয়েছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজকে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোড, এই সকল এলাকায় সব ধরনের যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। এর আগেও আপনার একটা নিষেধাজ্ঞা জারি করেছিল আমাদের ডিএমপি, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মিছিল করছিল আপনার আন্দোলনকারীরা। এবার রেড কার্ড জারি করতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বলে দেওয়া হয়েছে যে এই নিষেধাজ্ঞা অমান্য করে সেইখানে যদি কোনো ব্যক্তি, দল, বিশেষ গোষ্ঠী যারাই কোনো ধরনের জমায়েত, মিছিল, মিটিং, সমাবেশ করার ট্রাই করে তাহলে পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করবে। এখন এটা কি ডক্টর ইউনূসের নিরাপত্তা? অবশ্যই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ কথায় কথায় ওনারা বাসভবনের দিকে যেভাবে মানে যাত্রা শুরু হয় সেক্ষেত্রে তার নিরাপত্তা ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সচিবালয় হচ্ছে বাংলাদেশের হার্ট, এখানে ঢুকে গেল, ধাম করে একটা দুর্ঘটনা ঘটাই দিল। সো এই জায়গার নিরাপত্তারও খুবই জরুরি ছিল। ডিএমপি একটা কার্যকর পদক্ষেপ নিয়েছে। এটা হয়তো অনেক কাহিনী আছে পিছনে, আই ডোন্ট নো, গোয়েন্দা তথ্য থাকতে পারে, কি আসলে জানি না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, শেখ হাসিনা বাংলাদেশে বড় ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আজকের যে ভিডিওটি ছিল, মানে আজকের যে টপিকসটা ছিল, সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতা করতেছেন, এমন একটি টপিক ছিল। এই বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে ভিডিও দেখে ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সত্যি সত্যি রাষ্ট্রদ্রোহিতা করতেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।